আমি মোটামুটি আজকে থানায় গিয়ে থাকবো রাতে। বলে এগুলো মনে হচ্ছে মানে ওই যে আছে না পতিতালয় টাইপের হোটেল। তুমি বাংলাদেশ से कोई आएगा तो रह नहीं सकता। किस तरह বুঝলাম না, এখন সে আমার সাথে কোনো কথাই বলতেছে না। বড় উর্দু জায়গা আশেপাশে হবে, ওইটা তো আমাদের স্থানীয় মানুষ জায়গা তাগাই তো আমরা জানতাম না। দেখতেছে 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে, তো এটাকে বলতেছে ভাই কোথায় এলাও জায়গা কেউ জানে না। তারা এখানে হোটেল বিজনেস করে, তারা তাদের জানা থাকার কথা ব্যাপারগুলো, কিন্তু তারাও জানে না। তোমাকে আমি এই জানালার পাশের সিটটা কেন, সামনের সিটটা কেন ছেড়ে দিচ্ছি জানো? তো আমি লাক্সারি হোটেল নয়, মানুষের কাছে থাকতে পারি সেরকম হোটেলগুলোই আমি এলে খুঁজতেছি এখানে। এখানে আসার পিছনে গল্প আছে অনেক লম্বা। হ্যালো, গুড মর্নিং না এখন গুড আফটারনুন। অবশ্য আসি এখন করাচিতে শেষ দিন বলা যায়, হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিব। তো আমি চাইছিলাম একটা সিএনজি বা রিক্সা নিয়ে যাব, সামনে পিছনে বড় দুইটা। এইখান থেকে বেশ কয়েকটা জায়গার নাম পেলাম যেখান থেকে হায়দ্রাবাদে গাড়ি যাবে। তো বলা যায় ইতিমধ্যে একটা অ্যাডভেঞ্চার টাইপের হতে যাচ্ছে এখানে। দেখা যাক, এখন বাস খুঁজতে হবে আমার প্রথমে। এইখান থেকে সে কত নেবে এটা বলতেছে না, সে নাকি ট্যুর গাইড বা টুরিস্টদের সাথে কাজ করে। বলে যে আপনার যত ইচ্ছা দিয়েন, কিন্তু এই কপ্পগত আমি পড়ার মানুষ না। Come brother, let's go. No, you must say how much from here to there. You will just drop me there. Give me 300 only. No, that's too much, brother. 150. 300 is not too much, brother. You want? For you me, can it's see- too much. ये बड़ी वाली तो It's not. No, बड़ा वाली मैं बीस इससे ही ले में लूँगा। हाँ हाँ। সে আমার কাছ থেকে যে ভাড়াটা চাইছে ওইটা মোটামুটি 2 গুণ, মানে যেটা বলছে আর কি তার অর্ধেক হচ্ছে মূল ভাড়া। তো বললাম যে ডাইরেক্ট বলে দিচ্ছি যে ভাড়া এত, তুমি চাইলে বাকি না বলো। হোয়াটস ইউর নেম? My name is Joe. জো। Yeah. ওকে, let's go. You are from Karachi? Yeah, I'm from Karachi. Okay. যে জায়গাটাতে আমরা এখন আছি না, এটার নাম হচ্ছে সদর। সদর হচ্ছে করাচি, মানে এই পাকিস্তানের করাচির ওল্ড টাউন বলা যায় বা ওল্ড করাচি বলা যায়। আর এ হচ্ছে আবহাওয়ায় কি করাচিতে তাপমাত্রা একটু গরম থাকে, সমুদ্র তীরবর্তী সিটি হওয়ায় মেবি। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, কানাডা, ইউকে, ইউএসএ ও শেনজেন সহ ওয়ার্ল্ডের সব ফেমাস গন্তব্যে কাস্টমাইজড ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং ও এয়ার টিকিট পেতে পারেন ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে, এমনকি পাকিস্তান ট্রিপও। ইউনিপাল ট্যুরিজম হতে পারে আপনার ওয়ার্ল্ড ট্যুরের ট্রাস্টেড ট্রাভেল পার্টনার। কন্ট্যাক্ট ও লিঙ্ক পিন কমেন্ট ও ডেসক্রিপশনে দেওয়া হইল। আমরা চলে আসলাম, এই জায়গাটার নাম হচ্ছে তাজ কমপ্লেক্স। জনাব, ও জনাব, हेलो, पहला वाला सीट मिलेगा क्या? पहला वाला सीट चाहिए। वो आगे वाला? आगे का 700 किराया, पीछे 600 है। चलो देखकर बंदे बैठे। ठीक है रहने दो, आगे वाला ले लो मेरे लिए। आप बैठे अस्सलाम हैं? वालेकुम। जी, एक सीट हुई है भाई की, आप यहाँ बैठे सही है। আহ, 2 मिनट रुक जा यार। তো ভাই হচ্ছে বেসিক্যালি সামনে বসছিলেন, ওনাকে বললাম ভাই আপনাদের পাকিস্তান। ये सामान इधर रखा दो। अच्छा ठीक है, बड़ा वाला ये छोटा वाला मेरे साथ रहने दो, बड़ा वाला इधर डाल दो। ये अभी चलती है वीडियो। হ্যাঁ, বাই দ্য ওয়ে, শুরু হচ্ছে আজকে যাত্রা। এখন বাজে প্রায় 2:30টা। আমি হোটেল থেকে বের হওয়ার আগে হোটেলের যে জায়গা ছিলেন, কর্মচারী যারা ছিলেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমি হায়দ্রাবাদ যাচ্ছি, কীভাবে যাব। তো তারা আমাকে 3টা জায়গা দেখাই দেয় যেখান থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে গাড়ি যায়। হায়দ্রাবাদ হচ্ছে এখানকার আরেকটা সিটি যেটা নাকি করাচি শহর থেকে প্রায় 160 কিলোমিটার দূরে। তো এখানে বাস যায়, ট্রেন যায়, মাইক্রো বাসগুলো যায়, লোকাল গাড়িগুলো যায়। তো আমি বাসের জন্য আগে কোনো প্ল্যান করি নাই, কীভাবে যাবো এটা কোনো প্ল্যান করি নাই, বাট এতটুকু প্ল্যান ছিল যে হায়দ্রাবাদ যাব। তবে হোটেল থেকে যখন বের হই, বাস কাউন্টারে যাই, বাসে কিছু বুকিং বুথ ছিল, ওইখানে যাই। তো তারা বলে কি রাতে ছাড়বে বাস, অথবা মাইক্রো বাস আছে কিছু, এগুলোকে তারা বলে ওয়েগান বলে এই লোকাল ভাষায়। এই মাইক্রো বাস যেগুলো, এগুলোকে বলে যে ওয়েগান যাবে। আমি বললাম ওয়েগান কি? তো তারা আমাকে ইউটিউব থেকে না টিকটক থেকে দেখাইলো যে ওয়েগান। পরে বুঝলাম যে আচ্ছা মাইক্রো এগুলো বা হাইস এগুলোকে বোঝাচ্ছিল। তো পরে ভাবলাম ঠিক আছে চলো না একটা অ্যাডভেঞ্চার হয়ে যাক। হোটেল থেকে চেক আউট করে বের হয়েছি, মানে ডিরেক্ট কিছুই জানি না, চিনি না, এরকম পরিস্থিতিতেই যে আমি যাচ্ছি হায়দ্রাবাদ, গাড়ি কোথা থেকে পাবো, এই মুহূর্তে গাড়ি রানিং গাড়ি কোথা থেকে পাবো। পরে বললো তাজ কমপ্লেক্স নামের একটা এরিয়া আছে, এই তাজ কমপ্লেক্সের যে এরিয়া, এইখান থেকে হায়দ্রাবাদে গাড়ি যাবে। তো পরে সে এখানে আসলো, আসার পরে মাইক্রো বাসটা পেলাম। এখানে কয়েকটা এরকম লাইনে থাকে, একটা ফুল হলে একটা ফুল হলে আরেকটা, মোটামুটি বেশিক্ষণ সময় লাগতেছে না ফুল হইতে। তো এখন এটাতে উঠলাম 700 রুপি, পাকিস্তানি রুপি হচ্ছে ভাড়া। 160 কিলোমিটারের জন্য বাংলাদেশি টাকায় যেটা 300 টাকা বা 350 টাকা এরকম। কতক্ষণ লাগে এখনও ঠিক জানি না।
আমি এখানে সামনে বসতে চাইছিলাম, সামনে আমি আসার আগ মুহূর্তে একজন এসে বসে গেছেন। ওনাকে আমি বুঝিয়ে বললাম যে ভাই আমি একটু ভিডিও করবো, যদি আমাকে একটু জায়গা দিতে বা এরকম। তো সে রাজি হইলো, সে আমাকে এখন এই সিটটাতে বসার অনুমতি দিল। হায়দ্রাবাদ গিয়ে আপনাদেরকে দেখানোর মধ্যে কি আছে বা পাই। এই ধরনের ট্রান্সপোর্টগুলোতে আসলে হরেক রকমের মানুষ দেখা যাবে, বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ দেখা যাবে, অনেক ভালো মন্দ মানুষের সাথে এখানে আমার এনগেজমেন্ট হবে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করবো, সব কিছুর জন্য মানসিকভাবে আমি প্রস্তুতি হয়ে সফর আজকে শুরু করলাম এইখান থেকেই। তো সাবস্ক্রাইব করতে পারেন আমাকে আনসিন আফ্রিকা চ্যানেল, যদি আমাকে ইন্সপায়ার করতে চান। আমরা অবশ্য করাচি শহর থেকে বের হয়ে আসলাম, এখন করাচি শহরের বাইক সাইডের দিকে হায়দ্রাবাদের দিকে আগাচ্ছি। আধা ঘন্টা মতো হলো আর কি। বলা হয়ে থাকে পাকিস্তানের হাইওয়েগুলো বেস্ট হাইওয়ে সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে। পাকিস্তানের যত বদনাম আপনি করেন না কেন, পাকিস্তানের রাস্তা নিয়ে বদনাম করতে আমি কখনোই শুনিনি কারোর কাছ থেকে। অনেক বড় 1, 2, 3, 4 লাইন, এ পাশে প্রায় 3-4 লাইন, 8 লাইনের হাইওয়ে। এটা দেখতে পাচ্ছেন আপনারা পাকিস্তানের হাইওয়ে, যেটা করাচি থেকে বের হয়ে মোটামুটি ইসলামাবাদ দিকে গেছে আর কি। পাকিস্তানের গাড়ির একটা ইন্টারেস্টিং বিষয় দেখায়, এটা খুবই স্টাইলিশ লাগলো আমার কাছে। আমি আগে কোথাও দেখিনি এরকম, ইন্ডিয়াতে হয়তো থাকতে পারে। গাড়ির পিছনে এরকম কাপড় বাঁধে, কত ধরনের ডিজাইন স্টাইলিশ, মানে ফ্যাশন তারা করে, মানে তাদের একটা এই ধরনের আর্ট কালচারগুলোকে ফুটিয়ে তোলে। মানে এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, আর দেখতেও খুবই সুন্দর দেখায়। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি আমাকে বেশ কয়েকজনে বলছে এই কথাটা যখন থেকে আসছে তখন থেকে, কিন্তু জানি না কতটা বাস্তব। বলে যে এখানে মোবাইল একটু সাবধানে রাখার জন্য, ক্যামেরা বা এরকম দামি জিনিসগুলো একটু সাবধানে রাখার জন্য, কারণ এখানে নাকি গুলি দেখিয়ে নাকি নিয়ে যায় মোবাইল। এরকম কি আদৌ হয় আমি শুনি না অবশ্য, তবে এখানে স্থানীয় বেশ কয়েকজনে বলছে এখানে। এখানে নতুন নতুন অনেক সিটি হচ্ছে, অর্থাৎ করাচি যে মেন শহর, ওই করাচি শহর থেকে বাইরে, যেমন বাহেরিয়া টাউন, তারপর আমরা একটু আগে ডিএসএ সিটি দেখলাম, ডিফেন্স হাউজিং, মানে ডিফেন্সে যারা কাজ করেন তাদের। আর এখানে দেখতে পাচ্ছি এটা একটা পাওয়ার প্ল্যান্ট, অনেকটাই বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এরকম অনেকগুলো টারবাইনগুলো বসা আছে, যেগুলোতে দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করে থাকে। মোটামুটি খুব সুন্দরভাবে ডেলে সাজাচ্ছে। এই পাশটা দেখে অনেকটাই মনে হচ্ছে আমাদের সৌদি দুবাইয়ের মতো মরুভূমি টাইপের যে এরিয়া, ওরকম মনে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, মোটামুটি পাকিস্তানের যে ম্যাপ, ওই ম্যাপটা আপনি দেখবেন ম্যাপের ঠিক মাঝখানে করে হচ্ছে সবুজ আয়ন বা গ্রিনারিসগুলো বেশি, আর দুই পাশে হচ্ছে একটু লালচা দেখায় অনেকটা। আপনারা যদি সোমালিল্যান্ড ওই সাইডটার ভিডিও দেখে থাকেন, ওইখানেও দেখিয়েছিলাম আপনাদেরকে আসাল টাইপ এরিয়া, অর্থাৎ আরিড সেমি আরিড এরকম হচ্ছে ল্যান্ড বা সয়েলগুলো নেচার। এই দেশটা হচ্ছে প্রায় 8 লাখ স্কোয়ার কিলোমিটার পুরো দেশটা, আর 240 মিলিয়ন হচ্ছে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার মাত্র 270 জন করে বসবাস করে। তো দেখা যায় বিশাল বড় একটা দেশ, এত বড় একটা টেরিটরি, মানুষজন খুবই কম তুলনামূলকভাবে। তো এই যে এরিয়াগুলো এখন তারা চাইলেও এখন থেকেই ডেলে সাজাতে পারতেছে দেখে সেই অপরচুনিটিসগুলো তারা নিচ্ছে। পেট্রোল পাম্পে আসলো গাড়ি, পেট্রোলের দাম 269 রুপি করে 1 লিটার পেট্রোলের দাম আর কি এখন। পাকিস্তান মূলত 4টা বিভাগে বিভক্ত, পাঞ্জাব, সিন্ধ, বেলুচিস্তান, ক্যাপিকে। তো সিন্ধ যে প্রভিন্স, অর্থাৎ আমরা যে করাচি এবং এই হায়দ্রাবাদ, এটা সিন্ধ প্রভিন্সের অন্তর্ভুক্ত। তো সিন্ধ মূলত এই যে সিন্ধ নদী, সেই নদীর নামানুসারে নামকরণ করা হয়ে থাকে। আর সেই নদীর উপর দিয়ে আমরা এই মাত্র পাশ হয়ে আসলাম, আর এই পাশে দূরে হায়দ্রাবাদ দেখা যাচ্ছে। মোটামুটি চলেই আসছি। এ হচ্ছে বেসিক্যালি অবস্থা। আমরা এসে নামলাম সন্ধ্যার একটু আগে 6টা প্রায় বাজে। তো মোটামুটি এখানে সব সিএনজিগুলো রাখা আছে আর কি। আপনাদেরকে পাকিস্তানের সেকেন্ড সিটি, মানে করাচির পরে আরেকটা শহর হায়দ্রাবাদে ওয়েলকাম। এখানে আমার সাথে যে ভদ্রলোক আমার পাশে বসছিলেন, ওনার অনেক গল্প আছে, ঠিক আছে? তো উনি বলতেছে কি এখানে এলাকা সব এরিয়াগুলো সেফ না। তো কোনগুলা সেফ না উনি আমাকে বুঝাই দিলেন।
তো সেরকম একটা সেফ জায়গায় মূলত আমরা এখন যাচ্ছি। এখান থেকে 200 রুপি হচ্ছে ভাড়া। হোটেলের এরিয়া বলতেছে যে এখান থেকে টাওয়ার মার্কেট নামের একটা জায়গা আছে, ওইখানে নাকি হোটেলে আজ পাওয়া যাবে, সেখানে মূলত যাচ্ছি আমরা। ইফতারের আগ মুহূর্ত থেকে এখানে খুবই ভিড়, মোটামুটি অলি গলি মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ভিতর দিয়েই। আর বা এখানে ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে প্রচুর। এখানে দেখেন গাদার গাড়ি ঘোড়ার গাড়ি সবই আছে, এগুলোতে করা হচ্ছে মাল পরিবহন করা হয়ে থাকে। বাহ, দেখে খুবই সুন্দর লাগতেছে। তো এখানে এটা হচ্ছে বিজনেস এরিয়া দেখা যাচ্ছে, বিভিন্ন ব্যবসায়িক দোকানপাটগুলো এখানে দেখা যাচ্ছে। ये इलाका देख के ना मेरे को वो कोलकाता का याद आ गया। मैं जब कलकत्ता गया था तो देखने में कुछ ऐसा ही नजर आता। এরিয়াটা কেমন জানি না, উনি এখানে নিয়ে আসছেন সাজেশন এখানেই ওনার যে তুলনামূলক বেশি সেফ, কিন্তু মনে হচ্ছে আমি কোনো বিজনেস এরিয়াতে চলে আসছি, অনেকটাই খাতুনগঞ্জের মতো। এই হ্যাঁ, আচ্ছা তো চলুন আমরা উঠি, দেখি কেমন হোটেল। সন্ধ্যা বাজে এখন প্রায় 6:30টার কাছাকাছি, ইফতারের টাইম মেবি হয়ে গেছে। উনি আমাকে আবার এখানে হোটেল ঠিক করে দিয়ে আবার চলে যাবে। তো আমরা রুম একটা দেখলাম, ওইটা 1500 রুপি বলতেছে, যেটা আমাদের দেশে কত 700 টাকা ধরতে পারে। যে হোটেলে ওটা নিয়ত করে আসছিলাম আর কি, ওই হোটেলে আর ওটা হইলো না, কারণ এগুলো হচ্ছে মানে খুবই একদম বাজে পরিস্থিতি হোটেলগুলো, যেগুলোতে এসে দেখলাম। ওনারও আইডিয়া ছিল না, উনি ভাবছিলেন হয়তো বা ভালো হোটেল হতে পারে। এখন উনি অন্য একটা এরিয়া আমাকে সাজেস্ট করতেছেন যে এরিয়াটাতে আমি হোটেল পাবো, বা যে এরিয়াটাতে নিলে আমার জন্য মানে হয়তো একটু বেটার অপশন পেতে পারি, সেটার দিকে আমরা যাচ্ছি। আবার 200 রুপি ভাড়া দিয়ে। মূলত এখানে অনেক বেশি টুরিস্ট আসে না, তো এই এরিয়াগুলোতে আসলেও অনেক আলট্রা পশ কিছু এরিয়া আছে হয়তো বা, সেখানে মেইনলি টুরিস্টরা যায়, আর ওখানে ভালো লাক্সারি হোটেলগুলো পাওয়া যায়। তো আমি লাক্সারি হোটেল নয়, মানুষের কাছে রাখতে পারি সেরকম হোটেলগুলোই মেইনলি খুঁজতেছি এখানে। স্টেশন রোডের যে এলাকাটা, এখানে এসে এতক্ষণ পর মনে হলো যে না কোথাও না কোথাও আসছি। এখন এসে এখানে হোটেল এবং এগুলো দেখা যাচ্ছে গ্রুপই দেখ। তো দেখি এখন ইফতারি খাই। এটা জুস হ্যাঁ, জুস মিলে কি? আমার পাশে যে ভদ্রলোক বসছিলেন, উনি আমাকে বলতেছিলেন কথা এক পর্যায়ে, তোমাকে আমি এই জানালার পাশের সিটটা কেন, সামনের সিটটা কেন ছেড়ে দিচ্ছি জানো? বললাম যে কেন, ভিডিও করার জন্য? বলে না, ভিডিও তো ব্যাপার না, ভিডিও তুমি যেভাবে তোমার ভিডিও তুমি যেভাবে মন চাই করবে, বাট ওইটা আমার সাথে আমার কোনো ব্যাপার না। তারপরে তোমাকে ছেড়ে দিচ্ছি কারণ আমার ঐতিহাসিক একটা কারণে। বলো তুমি যে বললো বাংলাদেশ থেকে আসছো, আমার আসলে একটা বিষয় ছিল মনে মনে যে আমি জীবনে কোনো না কোনো একদিন বাংলাদেশে যাব, গিয়ে বাংলাদেশের পড়ালেখা জানে, শিক্ষিত বা কোনো একটা ইউনিভার্সিটি প্রফেসর হতে পারে যিনি ইতিহাস নিয়ে খুব ভালো জানেন, এরকম কোনো একজন ব্যক্তির সাথে অ্যাটলিস্ট একবার হলেও দেখা করবো। দেখা করে আমি মন থেকে একবার ক্ষমা চেয়ে আসবো। বললাম কেন, আপনি কি এমন করেন আপনার মানে বাংলাদেশে যে আপনার এভাবে কি ক্ষমা চেয়ে আসতে হবে? পরে তিনি ইতিহাসের কথা বললেন যে 1947-এ বিভক্ত হলো, 52 ভাষা আন্দোলন, 71-এর যুদ্ধ, বলে শুরুটা তো সেই শুরু থেকে হয়ে আসছিল যে ভাষা নিয়ে। বলে 1952 সালে যে ভাষার ব্যাপারটা, যে উর্দুকে রাষ্ট্রভাষা করতে হবে, বলে উর্দু যে রাষ্ট্রভাষা হবে বা ওইটা তো আমাদের স্থানীয় মানুষ যারা, তারাই তো আমরা জানতাম না, মানে তারাই আমরা যে পাকিস্তানি, আমরাই তো চাইছিলাম না যে উর্দু রাষ্ট্রভাষা হোক। সেখানে উল্টো বাংলাদেশের মানুষকে গিয়ে পূর্ব বাংলার মানুষকে উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য কেন চাপাই দিতে হবে? বলে উর্দু না মোহাম্মদ আলী জিন্না কে জানি একজন অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলিতে কোরআন শরীফ হাতে নিয়ে নাকি বলছিল যে আমরা এই কোরআনের অনুযায়ী আমরা সংবিধান সাজাবো। তো বলে যদি এমন হয়ে থাকে তাহলে কোরআনের ভাষা অনুযায়ী কেন ভাষাটা সাজাইল না প্রথমে? কোরআনের আরবি ভাষাটাকে রাষ্ট্রভাষা যদি করতে চাইতো তাহলে একটা ছিল যে ইসলামিক রাষ্ট্র হিসেবে সবাই মুসলমান হিসেবে আরবিকে রাষ্ট্রভাষা করার ব্যাপারে চাপাই দিতে চাইছে, এটা ঠিক আছে, কিন্তু উর্দুকে কেন চাপাই দিতে চাইলো? বলে এগুলো সব হচ্ছে তাদের শয়তানি, তাদের ভুল, তাদের কারণে এই দুইটা দেশ বিভক্ত হইলো। অ্যান্ড মানে মোটমাট বোঝাতে চাচ্ছে যে মোহাম্মদ আলী জিন্না, জুলফিকার আলী ভুট্টো বা ওই সময়কালে যারা শাসক ছিল এই পশ্চিম পাকিস্তানে,
তাদের যথেষ্ট ভুল ছিল। অ্যান্ড এদের হয়ে একজন অ্যাটলিস্ট একজনের কাছে গিয়ে বাংলাদেশে ক্ষমা চেয়ে আসবে, ওনার এরকম একটা চিন্তাধারা উনি ব্যক্ত করলেন আমাকে। তো এটা শুনে আমার রীতিমতো গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ব্যাপার। তো এখানে স্টেশন রোডে আসছি, জানি না স্টেশনটা কোথায়, বেশ কয়েকটা হোটেল এখানে দেখা যাচ্ছে। তো দেখে মনে হচ্ছে মোটামুটি মানসম্মত হোটেল। একটু আগে যেখানে গিয়েছিলাম উনি দেখার পর ওই লোকটা বলে, আমাকে বলতেছে, বলে এগুলো মনে হচ্ছে মানে ওই যে আসে না পতিতালয় টাইপের হোটেল, উল্টা তাদেরকে বকাঝকা করতেছিল, বলে এখানে মেহমান আসছে, মেহমানদেরকে এরকম রুমগুলো দেখাইতেছে। তো তাদের মধ্যে আবার একটা তর্ক লেগে গেছে, বলে মানে তারা আমার পিছনে এখানে ঘুরতেছে। তো পরে এই লোকে বলতেছে, হাম मैं ना इस बंदा का पीछे इसलिए घूम रहा हूँ ताकि मेरा मुल्क का नाम খারাপ না हो। বলে যে মুল্কের, আমাদের মুল্কের এত কী আহামরি নাম আছে, বলে ঠিক আছে আপকা মুল্ক সামালো মেরা হোটেল সামালতা হো, এরকম বলে। মানে একটা তর্ক বিতর্ক পড়ে গেল। তো চলুন দেখি এখানে হোটেলের রুমের কী অবস্থা, মনে হচ্ছে বেশি ভিআইপি। ও ভাই, আমি এসে মনে করছি এখানে অনেক দাম হবে, মানে দেখতে অনেকটা মনে হচ্ছে 5 স্টার হোটেলের মতো, কিন্তু বাস্তবতা দেখি এটা 1500 বলে, 1500 রুপি। আমরা এখন উপরে যাচ্ছি। ওকে ভাই দেখেন কত উঁচু সিঁড়ি, রুম দেখতে যাচ্ছি আমরা। এখানে কোনো লিফট নাই, দেখা যাক কেমন হয়। নিচে তো রিসেপশনটা খুব সুন্দরভাবে সাজাইলো। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम। कैसे है जनाब? खैरियत। अरे वाह, यही है कमरा। এখানে আছে একটা বেড, এখানে আছে একটা বেড, উপরে আছে ফ্যান, एसीও আছে। एसी भी चलता है क्या? ऐसे ऐसे भी चलेगा। अच्छा। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, কানাডা, ইউকে, ইউএসএ ও শ্যানজেন সহ ওয়ার্ল্ডের সব ফেমাস গন্তব্যে কাস্টমাইজড ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং ও এয়ার টিকিট পেতে পারেন ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে, এমনকি পাকিস্তান ট্রিপও। ইউনিপাল ট্যুরিজম হতে পারে আপনার ওয়ার্ল্ড ট্যুরের ট্রাস্টেড ট্রাভেল পার্টনার। কন্ট্যাক্ট ও লিঙ্ক পিন কমেন্ট ও ডেসক্রিপশনে দেওয়া হইল। দেখেন ওইখানেও ছিল 1500 রুম, দেখছেন কেমন, আর এখানেও হচ্ছে 1500 রুম, দেখছেন কেমন। তো এখন বাংলাদেশি বলে এখানে রুম তো সব ঠিকঠাক আছে। যে আমার কাছে আইডি কার্ড খুঁজতেছে, আমার কাছে আইডি কার্ড নেই, পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন হবে না, কারণ এখানে বাংলাদেশি অ্যালাউ করে। তুমি बांग्लादेश से कोई आएगा तो रह नहीं सकता। किस तरह यहाँ से दूर है? বুঝলাম না, এখন সে আমার সাথে কোনো কথাই বলতেছে না। তো আমি মনে করছিলাম শুধুমাত্র করাচিতে হয়তো এটা হয় যে বিদেশিদেরকে যে কোনো হোটেল অ্যালাউ তো করে না, কিন্তু এখানে হায়দ্রাবাদ এসেও একজন বাংলাদেশি হিসেবে বা বিদেশি হিসেবে হোটেলে অ্যালাউ না। আরেকটা আসছি হোটেল রয়্যাল সিটি। চলুন এটাতে কেমন দেখা যাক। এখানে তো তাদের বিভিন্ন নেতাদের ছবি লাগানো আছে। আর ওই দিকে আমরা যাই, চলুন। सिंगल पर्सन हाँ हाँ, अकेले मिल जाएगा कितना? 1600। 1600। मैं बांग्लादेश से हूँ, अलाउ है क्या? फॉरेनर अलाउ है? किधर अलाउ है? अभी मालूम करो। তো এখানে আসছি, এখানেও অ্যালাউ না বিদেশি। কোথায় অ্যালাউ তারা কেউ জানে না, মানে সামনে গিয়ে খবর নিয়ে আসো। সামনে কোথায় থেকে খবর নেব? তারা এখানে হোটেল বিজনেস করে, তারা তাদের জানা থাকার কথা ব্যাপারগুলো, কিন্তু তারাও জানে না, অথবা জানলেও বলবে না। আশেপাশে বিদেশি অ্যালাউ এমন হোটেল খুঁজতেছিলাম, অনলাইনে যেগুলো বুকিং দেওয়ার অপশন আছে ওগুলোতে দেখতেছিলাম। তো একটাতে ফোন দিছি, হোয়াটসঅ্যাপে নাম্বার পাইছি, ফোন দিয়ে বলে অনুমতি নিতে হবে স্থায়ী পুলিশের কাছ থেকে। তারপর এক পর্যায়ে বলে ঠিক আছে, এক কাজ করেন, আপনার পাসপোর্ট, ভিসা এগুলো পাঠান, আর 5 মিনিট ওয়েট করেন, আমি পুলিশের সাথে কথা বলে, থানায় কথা বলে আপনাকে জানাচ্ছি। এখন এইখানে রিকোয়েস্ট করে 5 মিনিট বসার জন্য অনুমতি চাইলাম, বসতে জায়গা দিল। তো দেখতেছে 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে। তো এটাকে বলতেছে ভাই এখানে বসাও অনুমতি নাই, তো যদি মানে কিছু মনে না করে। তো আমি বসছি যে সে মানে আমি বসে আছি, তার কিন্তু ওইটার জন্য নাগাজ। তবে বাইক হয়ে গেল, বাইক হয়ে চলে আসলাম এখন। তো রাস্তায় এখন ঘুরতে হবে যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্টের অনুমতি আসবে। পাকিস্তান বিদেশি টুরিস্টদের জন্য এরকম। তো এটা নিজে এক্সপিরিয়েন্স করতেছি আর কি, আর আপনাদেরকেও দেখাচ্ছি।
सब बिरयानी मिलेगा बराबर कितना दो এবার বিরিয়ানি খুঁজে এতক্ষণ হোটেল খুঁজছি এবার খুঁজছি বিরিয়ানি খুঁজতে খুঁজতে বিরিয়ানি পাইলাম বিফ নাই আছে চিকেন এটা হচ্ছে বিরিয়ানির পাতিলাই কি এক পোয়া হচ্ছে 150 রুপি বিক্রি হচ্ছে देखता हूँ कैसा मिठाई चिकन बिरयानी ठीक है लगा दो एक पाव देखता हूँ कैसा वज़न होता है तो भाई मापते से बिरयानी हो गया एक पाव ये 150 का ठीक है लेके आओ বসে খাই কোথাও ক্ষুধার তো বসেও ইফতারিতে শুধু পানি খেয়েছে আর কিছু খাইনি তো ওই হোটেল থেকে অ্যাপ্রুভাল আসবে থাকতে পারবো কি পারবো না ততক্ষণ জীবন জিন্দেগি এভাবে চলবে গুড ভালো খারাপ না রাত 9টার পর আসবে বিফ বিরিয়ানি কারণ বেশিরভাগ মানুষ এখানে সেহরি খাবে जनाब जाएंगे ऑटो वाहन रोड ऑटो वाहन हाँ कहाँ जाएगा कहाँ बोल दोगे वो गुलाम अहमद बैठो कितना 300 रुपये लेंगे बाबू 300 ज़्यादा है 200 ले लो गैस पैसे मांगे बाबू 350 रुपये किलो गैस है अभी बता क्या करें पता है 200 ले लो 200 200 में नहीं आएगा 250 रुपये देना बैठ जाओ नहीं 250 भी ज़्यादा होगा भाई वाली बात की है मैंने नाजायज नहीं वही- बोला मैंने बिल्कुल जायज पैसे मांगे अभी वही 200 ले लो आप जनाब ये तो उस तरफ है ना ये उस तरफ है भाई नहीं कट नहीं है ना अच्छा। बाद में कट टूट जाएंगे अच्छा उधर रास्ता नहीं था बीच में यू टर्न नहीं है अच्छा ये वजह हाँ समझ गए हाँ समझ गया देख रहे हो दीवार बनी हुई है ना हाँ 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 ওই রাস্তা ইউ টার্ন নাই বলে এর জন্য এদিক দিয়ে ঘুরে যাচ্ছে ফাইনালি চলে আসলাম হচ্ছে হায়দ্রাবাদ যে মূল শহরের যে পশ এরিয়া ওইখানে এখানে আসার পিছনে গল্প আছে অনেক লম্বা আমি মোটামুটি আজকে থানায় গিয়ে থাকবো রাতে যেরকম একটা প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ওই অবস্থায় একটা ডিফারেন্ট কিছু ঘটলো চলেন আগে যেখানে যাওয়ার কথা যেখানে যাওয়া নিয়ে ভাবতেছিলাম আর কি হোটেল যেখানে থাকার কথা এখানে আশেপাশে কোথাও তো গাইস ফাইনালি হোটেলে অ্যালাউ হইলাম একজন বাংলাদেশি হিসেবে বা একজন বিদেশি হিসেবে পুরো এই হায়দ্রাবাদের মধ্যে হাতে গোনা কয়েকটা হোটেলে বিদেশি অ্যালাউ এখানে ঘটনা আসলে তারা বলতেছিল সিকিউরিটির কারণেই বিদেশিদেরকে অ্যালাউ করে না আমি এটা কনফিউশনে ছিলাম যে সিকিউরিটিটা আসলে কার সিকিউরিটি আমার সিকিউরিটি নাকি দেশের সিকিউরিটি মানে একজন বিদেশি হিসেবে আমি যে এখানে আসছি দেশ কি আমাকে খতরা মানে নাকি আমার জন্য এই এলাকাগুলোতে খতরা হতে পারে এটার কারণে আমি যে হোটেলটাতে লাস্ট বসছিলাম বললাম যে একটু ওয়েট করি মিনওয়াইল আমি অনলাইন যে হোটেল বুকিং অ্যাপগুলো আছে ওখানে দেখতেছিলাম তো ওখানে একটা মোটামুটি মিনিমাম প্রাইসের কত $15 দেখাচ্ছিল ওইখানে আমি ওই হোটেলটা আবার গুগলে সার্চ দিয়ে তাদের নাম্বার পেলাম ওটা দেখি ডিরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি কল দিলাম কল দিয়ে বললাম যে আমি রুম চাই কত বলে 3000 রুপি রুম আছে 5000 রুপি 4000 রুপি রুমও আছে তো সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম যে বিদেশি অ্যালাউ কিনা বলে কোন দেশি বাংলাদেশি কবে আসছি কেন আসছি বলে এরকম তো অ্যালাউ না তারপরে দেখি আপনি আমাকে 5টা মিনিট সময় দেন অনুমতি নিতে হবে পুলিশের কাছ থেকে এখন অনুমতিটা কি আমি নিব না আপনি নেবেন তো বলে আপনি কোন দেশি এই ব্যাপারগুলো জিজ্ঞেস করলো তারপর বললো 5 মিনিট পর আমি আপনাকে আবার জানাচ্ছি মিনওয়াইল আপনি একটু সম্ভব হলে আপনার পাসপোর্ট ভিসা এগুলো কপিগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছি ওগুলো পাঠানোর পর 5 মিনিট ওয়েট করতে বললো দেখলাম 5 মিনিটের জায়গায় 10 মিনিট গেল 15 মিনিট গেল মিনওয়াইল ওই হোটেল থেকে আমাকে ব্যাগ হয়ে যেতে বলতেছিল তো ওইখান থেকে ব্যাগ হয়ে খাবার খুঁজতেছিলাম বিরিয়ানি খাইলাম খাইতে খাইতে মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম যে তাক এখানে আর ঘুরে করে লাভ হবে না ডিরেক্ট পুলিশ স্টেশনে চলে যাব কারণ আমি একজন টুরিস্ট হিসেবে এখানে আমি পুরো দেশের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আমি রাখি আর ওই জায়গাটাতে আমি একজন বিদেশি হিসেবে পুলিশের কারণে যদি আমি ওই এলাকাটাতে কোনো হোটেল না পাই এটার দায়িত্ব সম্পূর্ণটা লজিক্যালি জানি না আইন কেমন লজিক্যালি সরকারকে নিতে হবে পুলিশ স্টেশনকে নিতে হবে
আমার ধারণা মতে। তো সেই হিসেবে আমি ওই জায়গা থেকে আমি পুলিশ স্টেশনে যাব। আমাকে এখানে কেউ থাকতে দিচ্ছে না, থাকার কোনো রুম নাই, আমাকে থাকার ব্যবস্থা করে দাও। এটা থানায়ও হইতে পারে, কোনো হোটেলেও হইতে পারে। এরকম একটা চিন্তাভাবনা থেকে আমি খাবার খাচ্ছিলাম, খেয়ে দিয়ে পুলিশ স্টেশনের দিকে আগাবো। ওই সময় আমার এই হোটেলের অনার যে সে ফোন করে, ফোন দিয়ে বলে যে পুলিশের সাথে কথা হয়েছে, রাজি হয়েছে, বলল আসতে, ঠিকানা দিল। কালকে আমি যেখানে যাব, মানে রুম থেকে যদি আমি বাইরে কোথাও যাই তাহলে যেন তাদেরকে জানিয়ে যাই। এখন যে আসলাম এখানে বললো যে রুম থেকে বাইরে হওয়ার সময় তাদেরকে একটু ইনফর্ম করে যেতে আমি কোথায় যাচ্ছি, মানে আমার শিডিউলটা তাদেরকে জানাতে হবে, কারণ এটার নিরাপত্তার দায়িত্বটা তাদের। আমি নেক্সট যে ডেস্টিনেশন ওখানে যাওয়ার জন্য বাস স্টেশনে যাই, রেল স্টেশনে যাই, যেখানে যাই না কেন গাড়ি পর্যন্ত উঠাই দেওয়ার দায়িত্ব নাকি পুলিশ নেবে, সিকিউরিটি দিবে, প্রটোকল দিবে, এরকম ব্যাপার স্যাপারগুলো শুনলাম। জানি না আদৌ কী ব্যাপার স্যাপার। 3-4 হাজার জায়গায় এখন এই যে রুমটা, এই রুমটার জন্য 5,500 রুপি সে বললো দিতে। 5,000 রুপি অলরেডি এখন দিয়ে দিলাম, তাইলে কত, প্রায় 2700 টাকা মতো পড়ে এই রুমটার ভাড়া আপাতত। এই হচ্ছে ব্যাপার। তো বিদেশিদের জন্য আসলে হোটেল খুবই মুশকিল এই পাকিস্তানে। সর্বশেষ যেটা জিজ্ঞেস করে জানলাম যে আমার নিরাপত্তার জন্য, আমার যে নিরাপত্তা সেটা সব হোটেলের মালিকরা দিতে পারবে না, সব হোটেলে সেই ব্যবস্থা নাই দেখে সব হোটেলে বিদেশি বন্ধ। তো বিদেশিদেরকে নিরাপত্তা দেওয়াটাই তাদের মেন কনসার্ন, এটাই তারা কারণ হিসেবে দেখাচ্ছে। হোটেল আলা বলেন, পুলিশ আলা বলেন, তো এখন আসতেছে আবার দ্বিতীয় চ্যালেঞ্জ হলো এটিএম থেকে ক্যাশ উইথড্র করার চ্যালেঞ্জ। এখন দেখা যাক এটিএম বুথের এক্সপিরিয়েন্স কেমন হয়, বাংলাদেশের কার্ড দিয়ে এখানে ক্যাশ উইথড্র হয় কি না হয়। তো যে হোটেলগুলোতে বিদেশিরা থাকে তাদের মেবি একটা ট্যাক্স বা এরকম কিছু পেমেন্ট করতে হয় পুলিশকে বা গভর্নমেন্টকে, সেই কারণে মূলত ভাড়াটা একটু বেড়ে যায়। তো 1500 বা 2000 রুপি এক্সট্রা আমার দিতে হইলো। ওই যে পাইলাম এটিএম বুথ। 500 রুপির নোট সবগুলো এক একটা পাকিস্তানের এটিএম থেকে টাকা উইথড্র করার এক্সপিরিয়েন্স পাইলাম। তো এটা মেইনলি হায়দ্রাবাদের পশ এরিয়াগুলোর মধ্যে একটা বলতে পারেন। এতক্ষণ যেখানে ছিলাম ওটা হচ্ছে মোটামুটি খুবই ডাউন বা ওল্ড হায়দ্রাবাদ সিটির এরিয়া বলতে পারেন। আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি, মানে ক্যামেরা আমার দিকে তাক করা, আমার সামনের দিক থেকে মহিলা হেঁটে যাচ্ছে, ওনারা মুখ দেখে যাচ্ছে, অর্থাৎ ক্যামেরা আমার দিকে ঘোরানো, বাট আমার সামনে দেখে ওনারা মনে করতেছেন ওনাদের কী করতেছে ভিডিও। নতুন যে সিটির যে নতুন অংশগুলো এগুলো অনেকটাই মিডল ইস্ট ইনফ্লুয়েন্সড। এখানে যে বিল্ডিংগুলো, মলগুলো, রাস্তাঘাটের যে ব্যাপারগুলো, এগুলো সব হচ্ছে বেসিক্যালি দুবাই, সৌদি, ওমান, কাতার, ওই টাইপের মিডল ইস্টের যে দেশগুলো, ওই দেশগুলোকে অনুসরণ করা, মানে তাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো সব বলতে পারেন মিডল ইস্টকেই ফলো করছে রিসেন্টলি অ্যাডেস। সে আমার ক্যামেরাটা দেখে বললো যে এই জিনিসটা কি। আমি ওই যে মানি ব্যাগ বাই করলাম, তো ক্যামেরাটা নিয়ে এখানে রাখলাম। ভাই জিজ্ঞেস করে জিনিসটা কি, 100 রুপি দিয়ে পানি কিনতে আসছে, মূলত এই এরিয়াতে কোথাও পানি পাচ্ছিলাম, শেষমেশ পাইলাম। হ্যাঁ দে দিয়া इनको भी ले लो। हाँ ले लिया, 1500 रुपया ले लिया तुम्हारा। তো দোকানদার যে ছিল সে আবার মানে দ্বিতীয় কোনো হিন্দু ভাই পাইলাম এখানে। প্রথম পাইছিলাম ওই যে সূর্যা কুমার, এর নামও কি যেন একটা নাম বললো, ঠিক মনে নাই, ভুলে গেলাম। এখানে দেখতেছি বিক্রি হচ্ছে সি ফুড বলতে অনেক বড় বড় সাইজের মাছ। कैसे ठीक है। Hyderabad fish pan. Yeah, Hyderabad fine. Yes, sir. Yes. This is Naya Toman Road. Yeah, thank you. sir. Thank you. হানসিন আফ্রিকা। তো সে মনে করলো যে আমি বিদেশি বলতে ইংলিশ স্পিকিং কেউ, ওই যে ডাকতেছে সবাই, যাওয়া যাবে না, এখানে অতিরিক্ত ভিড় জমে গেছে। বাই দ্য ওয়ে, যে জায়গাটাতে আছি এটাকে বলা হয় ওটুবাহান রোড। এই জায়গাটার নাম হচ্ছে ওটুবাহান রোড, BAHAN বা BAHN, এরকম একটা নাম। এই ওটুবাহান রোডে বেসিক্যালি এখন আসি আর কি। তো এইখানে হোটেল কোন জায়গায় ছিল আবার ভুলে গেছি, কারণ পানির জন্য এত দূরে আসতে হয়েছে আমার। কোন জায়গায় এক্সাক্ট হোটেলটা ছিল সেটাও খুঁজে পাচ্ছি না আমার। KFC ছিল সামনে, এইটুকুই মনে আছে। এই এরিয়াটাতে ম্যাকডোনাল্ডস আছে, সেই হিসেবে মনে হচ্ছে, মানে বোঝাই যায় যে এরিয়াটা কেমন। ম্যাকডোনাল্ডস আছে এই পাশে, ওই পাশে আছে KFC, আগে বড় বড় মলগুলা। সো এটাতে পশ দেখলেই বোঝাই যায় আর কি, যেই এরিয়াটা আপনাদেরকে সন্ধ্যার আগে বা সন্ধ্যার সময় দেখিয়ে আসছিলাম, সেটা আর এটা ডেফিনেটলি
আসমান আর জমিনের ফরক। তো বাসে যাব নাকি ট্রেনে যাব, এখান থেকে অন্য কোথাও, সেটা জিজ্ঞেস করার জন্য বেসিক্যালি পুলিশের দিকে আগাইলাম, কথা বললাম। তো এ হচ্ছে পাকিস্তানের পুলিশ ব্রাদার্সরা। তো कैसे हैं जनाब आप सब लोग? अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। मैं आया हूँ बांग्लादेश से देखने आप लोगों को, मिलने पाकिस्तानी लोगों के साथ और देखने पाकिस्तान और दिखाने सारी दुनिया को कैसा है पाकिस्तान। बहुत बहुत बेहतरीन है, बहुत खूबसूरत है माशाल्लाह। और इधर का जो बंदा जो है ना पाकिस्तानी लोग बहुत बहुत अच्छे हैं। जब भी सुनता है आप हैदराबाद में हो बताओ। हाँ अभी मैं हैदराबाद में हूँ, सिंध पुलिस के साथ हूँ। सिंध पुलिस के साथ जिंदाबाद जिंदाबाद। आप लोगों से मिल के भी बहुत बहुत अच्छा लगा। कभी भी मौका मिले तो बांग्लादेश आ जाओ, एक बार घूम के जाओ। आपको हम लोग कुछ खिलाएं यहाँ पे। यार मैं तो अभी खा के आया हूँ। हाँ आपसे भी मिलके बहुत खुशी हुई है। हाँ बहुत बहुत शुक्रिया, बहुत अच्छे लगे आप। बहुत बहुत शुक्रिया। অলওয়েজ ওয়েলকাম টু বাংলাদেশ। तो पाकिस्तान के पुलिस भाईगा हमारा चैनल सब्सक्राइब कर दिलो। ये रहा पाकिस्तान का वीडियो में क्लिक कीजिए। कौन सी? इधर पाकिस्तान का 2 वीडियो डाला हुआ है, ये वाला ये भी ये कराची में, वो पहला वाला। हाँ जलेबियाँ वगैरह खाई यहाँ। हाँ वो कराची में वो देखो हफ्ता चलो आप हैदराबाद की हलवा पूरी भी खिलाएं हम आपको। अच्छा वो किधर मिलेगी? वो टावर मार्केट है और रबड़ी भी यहाँ की मशहूर है। रबड़ी अच्छा हाँ, मैंने सुना कि हैदराबाद का रबड़ी बहुत मशहूर है। तो भाई पुलिश एक साথে মানে ব্লগ ভিডিও বানানো, তা পুলিশ এত আন্তরিক হবে কল্পনায় ছিল না। ওই যে ওইটা এর জন্যই আমি আগে শুনছিলাম যে পাকিস্তানের পুলিশ বাংলাদেশিদের প্রতি মানে খুবই আন্তরিক। কোনো ধরনের সমস্যা যদি হয় বলে তাইলে প্রোটোকল সিকিউরিটি দেওয়ার একটা ব্যাপার ঘটে, এরকম শুনছি আমি। পাকিস্তানের পুলিশ পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করতেছে, বাট আপনারা করতেছেন না, বিষয়টা খুবই দুঃখজনক, কষ্টজনক। যতজনক আছে সবজনক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে ইন্সপায়ার করতে পারেন। এই পর্যন্ত ভিডিও দুঃখ কষ্ট ভালো মন্দ সব মিলিয়ে কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো মন্দগুলো যখন যেটা হয় তখন সেটাই শেয়ার করি। হঠাৎ দেখবেন ভালো, হঠাৎ দেখবেন খারাপ, কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় যাইতো, তো এক এক জায়গায় এক এক রকমের এক্সপিরিয়েন্স হবে। ভালো কাটিয়ে খারাপ হবে, খারাপ থেকে হুট করে আবার ভালো হবে, ইটস কমন। আর সব ধরনের বিষয়গুলো অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি ডেফিনেটলি একজন ট্রাভেলার থাকতে হয়, এটাই হচ্ছে ব্যাপার।